আসসালামু আলাইকুম। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ওকে, কেমন আছেন সবাই? ওকে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিওমেট্রি না? ওকে, আচ্ছা, ঠিক আছে। আমরা স্টার্ট করি আজকের লেকচারটা। আজকের লেকচারটা হচ্ছে ট্রায়াঙ্গেল নিয়ে, মানে ত্রিভুজের উপরে। তো ত্রিভুজ সম্পর্কে আমরা যেই তথ্যগুলা জানি সেই তথ্যগুলা নিয়ে সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানান। সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, প্রাইমারি সাজেশনটা দিয়ে দিব, সমস্যা নেই ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। তাহলে আমরা প্রথম প্রথম যেই জিনিসটা আমরা দেখব, আহ, সেটা হচ্ছে যে এখানে ত্রিভুজ সম্পর্কে যে তথ্যটা আমাদের ফার্স্ট আমরা শুনবো। হুম, ঠিক আছে, ওকে। সবাই খাতা বের করেন, খাতা বের করে লিখেন ত্রিভুজের সম্পর্কে কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য আমরা শিখবো আগে। ত্রিভুজ সম্পর্কে ইম্পর্টেন্ট কিছু তথ্য শিখবো। সেই তথ্যটার মধ্যে এক নাম্বার তথ্য হচ্ছে যে কোন ত্রিভুজের, সবাই মনোযোগ দেন, কোনো আউলফাল কোশ্চেন না করে মনোযোগ দেন। কোন ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, লিখে ফেলেন। কোন ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমষ্টি হচ্ছে দুই সমকোণ। সমষ্টি দুই সমকোণ। দুই সমকোণ কথাটার অর্থ হচ্ছে 180 ডিগ্রি বা 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটা কোণ যদি দেওয়া থাকে, তিনটা কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ। হ্যাঁ, দুইটা দুইটা ইম্পর্টেন্ট। সেকেন্ড সেকেন্ড ইম্পর্টেন্ট কথা হচ্ছে একটা ত্রিভুজের একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, কোন ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর চেয়ে বড়, তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তৃতীয় বাহুর চেয়ে বড় বা তৃতীয় বাহুর চেয়ে বৃহত্তর। ওকে, এই কথাটার অর্থ কি? দেখেন, এইখানে একটা ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে, একটা আছে 6, একটা আছে 4। তাহলে দুইটা দুইটা বাহু যোগ করলাম আমি, দুইটা বাহু যোগ করলে হচ্ছে 10। তৃতীয় বাহু আছে 20। এটা কখনোই পসিবল না। মানে দুইটা বাহু যোগ করে কখনোই তৃতীয় বাহুর চেয়ে মানে ছোট হইতে পারবে না। এইটা হচ্ছে একটা ত্রিভুজের মেইন ক্রাইটেরিয়ার মধ্যে একটা।
একটা যে কোনো ত্রিভুজ যদি দেওয়া থাকে সেই ত্রিভুজের দুইটা বাহু যোগ করলে, যে কোনো দুইটা বাহু যোগ করলে, যেমন এই দুইটা যোগ করলে এটার চেয়ে বড় হয়েছে, ঠিক আছে, কিন্তু এই দুইটা যোগ করে এর চেয়ে বড় হইতে হবে, এই দুইটা যোগ করে এর চেয়ে বড় হইতে হবে, যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর চেয়ে বড় হইতে হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে 6 আর 4 যোগ করলে হচ্ছে 10, 10 তো 20-এর চেয়ে বড় না, তাহলে দুইটা বাহু যোগ করলে তৃতীয় বাহু হচ্ছে বড় নাই। তার মানে এটার অ্যান্সার হবে হচ্ছে ঘ, কোনোটিই নয়। এটা দিয়ে ত্রিভুজই গঠন সম্ভব না, ত্রিভুজ গঠন করাই সম্ভব না। একটা ত্রিভুজে তিনটা বাহু, এইটা এবং এইটা এবং এইটা বাহু সম্ভবই না, সম্ভব না। তার মানে অ্যান্সার হচ্ছে ঘ, কোনোটিই নয়। ঠিক আছে, ওকে। এরপরের কোশ্চেনে চলে আসি। আচ্ছা, বলছে ইফ ইফ দ্য টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর 5 and 6, the third side cannot be, মানে বলেছে যে দুইটা দুইটা একটা ত্রিভুজের দুইটা বাহু যদি 5 আর 6 হয়, দুইটা দুইটা বাহু যদি 5 আর 6 হয়, থার্ড সাইডটা কি হতে পারবে না। অ্যান্সার হচ্ছে, দেখেন এখানে ব্যাপারটা বুঝেন, যে 7 কি হতে পারবে, অ্যান্সার হচ্ছে 7 হতে পারবে, কারণ 5 আর 6 যোগ করলে 11, তাহলে এটা তো 7-এর চেয়ে বড়, তার মানে হতে পারবে। এইখানে দেখেন, এইখানে আছে 3, হ্যাঁ, 3 আর 5 যোগ করলে 8, সেটা 6-এর চেয়ে বড়, বা এগুলো যোগ করলে 6-এর চেয়ে বড় হচ্ছে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, 5 আর 6 যোগ করলে আসে 11, 5 আর 6 যোগ করলে কি আসে 11, এই 11, কিন্তু এখানে তৃতীয় সাইডটা 12 তো হতে পারবে না, কারণ 12 হলে তো সেটা এই দুইটার যোগফলের চেয়ে এটা বড় হয়ে যাচ্ছে। তার মানে অবশ্যই 12 অ্যান্সার হতে পারে না, এখানকার 12টা অ্যান্সার হতে পারে না। ঠিক আছে, তাহলে আমরা আমরা একটা জিনিস, আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, যদি দুইটা বাহু দেয়া থাকে, মনে করেন একটা বাহু 5 আর 6, তাহলে তৃতীয় বাহুটা কোনখান থেকে কোনখানের মধ্যে হবে, অ্যান্সার হচ্ছে এই দুটার বিয়োগফলের চেয়ে বড় হবে, মানে একের চেয়ে বড় হবে। এই দুটার বিয়োগফল কত, 1, একের চেয়ে বড় হবে। আর এই দুটার যোগফল কত, যোগফল হচ্ছে 11, 11-এর চেয়ে ছোট হবে, 11-এর চেয়ে ছোট। তার মানে 1 থেকে 11 পর্যন্ত, 1 থেকে 11-এর মধ্যে সংখ্যাগুলা কিছু হবে, যেমন 6 হইতে পারে, 8 হইতে পারে, 3 হইতে পারে, 1 থেকে 11-এর মধ্যে এগুলো সংখ্যা আছে। আর কিন্তু 12 11-এর চেয়ে যেহেতু বড়, তার মানে এটা হতে পারে না। তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের ডি নাম্বার, ডি নাম্বার। তাহলে একটা ত্রিভুজের দুইটা বাহু যদি দেয়া থাকে, তৃতীয় বাহুটা বের করার সহজ সিস্টেম হচ্ছে এরকম। ক্লিয়ার, ওকে। আচ্ছা, হুম, আচ্ছা, আচ্ছা, বিসিএস এর কোশ্চেনটা পরে সলভ করি, এটা আগে সলভ করি। এনবিআর 2015, ত্রিভুজ এবিসি এর, এবিসি একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তাহলে বলছে এসিডি এই কোণ সমান কি হবে, এই এসিডি কোণ সমান হচ্ছে কত কত ডিগ্রি হবে, এসিডি কোণটা কত ডিগ্রি হবে। আচ্ছা, আপনারা সবসময় মনে রাখবেন, ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যদি বর্ধিত করা হয়, মানে বাড়ায় দেয়া হয়, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের যে কোনো একটা বাহু যদি বাড়ায় দেয়া যায়, বাড়িয়ে দিলাম আমি, এই বাড়াই দিলে যে কোণটা উৎপন্ন হয় এর নাম হচ্ছে বহিস্থ কোণ, এর নাম হচ্ছে বহিস্থ কোণ। এই ত্রিভুজের বহিস্থ কোণ, ত্রিভুজটার হচ্ছে বহিস্থ কোণ, যে কোনো একটা বাহু, যদি আমি এই বাহুটা বাড়াই দিতাম তাহলে এইটা বহিস্থ কোণ হইতো, যদি আমি এই বাহুটা বাড়াই দিতাম তাহলে এইটা বহিস্থ কোণ হইতো। যে কোনো একটা বাহু যদি আমি বাড়াই দিই, এটা বাড়াই দিলে এটা বহিস্থ কোণ হতো। তাহলে যে কোনো একটা বাহু যখন আমি বাড়াই দিব, যে বহিস্থ কোণটা উৎপন্ন হবে, সেই বহিস্থ কোণটা এর অন্তস্থ, মানে এই যে ত্রিভুজটার এই বহিস্থ কোণের সাথে যে কোণটা আছে এটা বাদ দিয়ে বাকি যে দুইটা ত্রিভুজের কোণ আছে, এই দুইটা কোণের যোগফলের সমান। এই বহিস্থ কোণ সমান হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। অন্তস্থ বিপরীত মানে, এই অন্তস্থ বিপরীত কোণ মানেটা কি, অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান, সমষ্টির সমান। এই কথাটার অর্থ কি, এই কথাটার অর্থ হচ্ছে যে একটা যদি বহিস্থ কোণ, এইটা এই যে এইটা যদি আমি বাড়াই দিছি, যে কোণটা উৎপন্ন হবে সেইটা ত্রিভুজের ভিতরে এর সাথে যেই কোণটা আছে সেটা বাদ দিয়ে বাকি যে দুটো কোণ আছে এই দুটোর যোগফলের সমান হবে। তার মানে এ আর বি যোগ করলে এটা আসবে, তার মানে খ নাম্বারটা হবে অ্যান্সার। বুঝেন? হ্যাঁ, অন্তস্থ কোণ হচ্ছে ভিতরের কোণগুলা, এটা এ একটা অন্তস্থ কোণ, বি একটা, সি একটা, এ বি সি তিনটা অন্তস্থ কোণ। তার মধ্যে অন্তস্থ বিপরীত, বিপরীত মানে এই অন্তস্থের সাথে এই কোণটা না, এই কোণটা বাদ দিয়ে বাকি দুটো কোণের সমষ্টি সমান হবে। যেমন আমি আপনারে বলি, যদি আমি এইভাবে করে যদি বলতাম যে এ বি আর সি,
আমি যদি এইভাবে করে বাড়াই দিতাম যে এই কোণটা বাড়াই দিছি, তাহলে এই কোণের মান কতটুকু হবে, তখন আপনাকে বলতে হইতো এইটার জন্য এই কোণটা বাদ দিয়ে, এই কোণটা বাদ দিয়ে অন্তস্থ কোণ আছে এটা আর এটা। তার মানে আমি যদি এটা যদি ডি লিখি তাহলে হয়তো সিবিডি সমান হইতো কোণ এ প্লাস কোণ সি। ঠিক আছে, কোণ এ প্লাস কোণ সি, কারণ এটা হচ্ছে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ, কারণ এর সাথে কোণ হচ্ছে এটা অন্তস্থ কোণ, ভিতরের কোণ আছে এইটা এটা এটা, এর মধ্যে অন্তস্থ এইটা এইটা কোণ বাদ দিয়ে বাকি যে দুটা ভিতরের কোণ আছে সেই দুটার কোণের সমষ্টি সমান হতো। ক্লিয়ার? আমরা পুরো ক্লিয়ার? ওকে, ঠিক আছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, একটি ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির পরিমাণ কত ডিগ্রি হবে? ঠিক আছে, হুম, আচ্ছা, প্রথম তিনটি বাহুকে বর্ধিত করা হয়েছে, এই পাশে এটা বর্ধিত করা হইলো, এই বাহুকে এই পাশে বর্ধিত করলাম, মনে করেন এই বাহুকে এই পাশে বর্ধিত করলাম, তাহলে এই বাহু বর্ধিত হইলো, এই বাহু বর্ধিত হইলো, আর এই বাহুর মনে করেন এই পাশে বর্ধিত করছেন, তাহলে এই কোণটা, এই কোণটা আর এই কোণটা, এই তিনটা কোণ যোগ করলে কত ডিগ্রি হবে? তো আপনি যদি এইটা কোণকে বলেন এটা এক্স কোণ, ওয়াই কোণ আর জেড কোণ। আমরা জানি একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে হচ্ছে 180 ডিগ্রি। হ্যাঁ, তিনটা কোণ, এই যে এক্স ওয়াই আর জেড এটা। এখন এই কোণটার মান যদি আমি হিসাব করতে চাই তাহলে আসবে এক্স প্লাস জেড, কারণ এইটা হচ্ছে বহিস্থ কোণ, অন্তস্থ বিপরীত কোণ হচ্ছে এটা এবং এটা, এটা হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ। আবার এই কোণটার যদি মানটা হিসাব করতে চাই তাহলে এইটার অন্তস্থ বিপরীত কোণ হবে এক্স আর ওয়াই, তার মানে এখানে দেবো এক্স প্লাস ওয়াই। আবার এই কোণটার যদি হিসাব করতে যাই তাহলে অন্তস্থ বিপরীত কোণ হবে ওয়াই প্লাস জেড, তার মানে ওয়াই প্লাস জেড। এই কোণগুলা যোগ করলেই এই বহিস্থ কোণগুলোর সমষ্টি, বহিস্থ কোণগুলোর সমষ্টি চলে আসবে। তার মানে এক্স আসলো দুইটা মানে 2x, ওয়াই আসলো দুইটা তার মানে 2y, এবং জেড আসলো দুইটা মানে 2z, তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এক্স ওয়াই জেড যোগ করলে যেহেতু 180 ডিগ্রি হয় তার মানে 360 ডিগ্রি হবে অ্যান্সার। ঠিক আছে, আবার বলি, আবার বলি, দেখেন ভালো করে বুঝেন, একটা ত্রিভুজে তিনটা কোণের সমষ্টিতেও দুই সমকোণ, ভালো করে বোঝার চেষ্টা করেন। ধরেন এই কোণটা, এই কোণটাকে যদি এক্স নাম দেই, এই কোণটার নাম যদি ওয়াই নাম দেই, আর এই কোণটার নাম যদি জেড নাম দেই, তাহলে এক্স ওয়াই আর জেড যোগ করলে তো আসলে এক্স ওয়াই আর জেড যোগ করলে আসলে 180 ডিগ্রি, তাই না? তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এই কারণে তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি এই কারণে। ওকে, এখন আমাকে বলছে ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে, তিনটি বাহু বর্ধিত করছে, দেখেন ত্রিভুজের এই বাহুটাকে যদি আমি বর্ধিত করি, মনে করেন এই পাশে বাড়াই দিলাম এটা, হ্যাঁ এটা, এই বাহুটাকে যদি বাড়াই দিই, ধরেন এই পাশে দিলাম, বাড়াই দিলাম, হুম, আবার এই পাশেও দিতে পারি, এই পাশেও দিতে পারি, হ্যাঁ, এই পাশে বাড়াই দিলে এখানে, এখানে যখন বাড়াই দিছি এই কোণটা, এই কোণটার, আবার এখানে বাড়াই দিছি এই কোণটা, আবার মনে করেন এই বাহুটাকে বাড়াই দিছি এই পাশে, তাহলে এই কোণটা, এই তিনটা কোণ যদি আমরা যোগ করি তাহলে কত ডিগ্রি হবে সেটা বের করতে বলছে। ঠিক আছে, এইভাবে করে, এইভাবে করে বের করা যায়, এভাবে করে বের করা যাবে। তো আপনারা আপনারা এইভাবে করেও লিখতে পারেন, আবার এই বাহুটাকে এই পাশে বাড়াই দিতে পারেন, এই বাহুটাকে এই পাশে বাড়াই দিতে পারেন, এই বাহুটাকে এই পাশে বাড়াই দিতে পারেন, তারপরেও হবে, ওই তিনটা বাহুকেই বর্ধিত করছেন। তাহলে এই কোণের মান যোগ এই কোণের মান যোগ এই কোণের মান ইকুয়াল কত ডিগ্রি হবে? তাহলে এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এটা যদি জেড হয়, তাহলে এই কোণটা, এই এই যে বহিস্থ কোণটা আছে, এই বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয় সমষ্টির সমান, তার মানে এক্স প্লাস জেড এর সমান হবে এই কোণটার মান। এই কোণটার মান হবে এই যে এক্স বাদ দিয়ে ভিতরে কোণ আছে ওয়াই আর জেড এর মানের সমান হবে। আবার আমি যদি এই কোণের মান হিসাব করি তাহলে এখানে আছে জেড, জেড বাদ দিয়ে এক্স আর ওয়াই এর যোগফলের সমান হবে। তাহলে তিনটা কোণ যদি আমি যোগ করি, এইটা কোণ প্লাস এইটা কোণ প্লাস এইটা কোণ, বহিস্থ কোণগুলো যোগ করলে আমাদের আসবে এক্স আর এক্স যোগ করলে আসবে 2x, ওয়াই আর ওয়াই যোগ করলে আসবে 2y, আর জেড যোগ করলে আসবে 2z, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখন এক্স ওয়াই জেড তো ত্রিভুজের ভিতরের তিনটা কোণ, ত্রিভুজের তিনটা ভিতরের কোণ মিলে 180 ডিগ্রি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ, তার মানে
360 ডিগ্রি, এই আর কি। এটা দুই নিয়মে করা যায়। একটা হচ্ছে ধারা মুখস্থ, হ্যাঁ, একটা ত্রিভুজে তিনটি বাহুকে বহিস্থ বর্ধিত করলে যে কোণগুলো উৎপন্ন হবে তাদের সমষ্টি, বহিস্থ বহিস্থ কোণগুলো সমষ্টি হবে 360 ডিগ্রি, এটা মুখস্থ করতে পারেন। সেকেন্ড হচ্ছে এই নিয়মটা ফলো করতে পারেন, ঠিক আছে? যেটা ইচ্ছা। এই নিয়ম ফলো করাটা উচিত কেন? উচিত কারণ এটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার করে। কনসেপ্ট ক্লিয়ার করাটা জরুরি, কারণ কনসেপ্ট ক্লিয়ার হলে একটার সাথে অনেক অ্যান্সার করা যায়। হ্যাঁ, একটা কোশ্চেনের অ্যান্সার পারলে অনেক কোশ্চেনের অ্যান্সার পারা যায়, এই জন্য কনসেপ্ট ক্লিয়ার করাও জরুরি। আচ্ছা, ওকে, এটা ছিল না? ওকে, এখন দেখেন, কিন্তু এখন আচ্ছা, হুম, ওকে, ওকে, দেখেন, আরো আরো কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করি। হ্যাঁ, জ্যামিতির বিষয় নিয়ে যে আরো কিছু আলোচনা, সেই আলোচনাটা একটু ভালো করে দেখেন। এই বিষয়টা যেগুলো আপনাদের কাজে লাগবে আর কি, যে জিনিসগুলো কাজে লাগবে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সমকোণী ত্রিভুজ। একটু ভালো করে দেখেন, সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের বিষয়টা কাজে লাগবে। সমকোণী ত্রিভুজ, আচ্ছা, সমকোণী ত্রিভুজ কি জিনিসটা আসলে বলে? একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ থাকে, এটা বলতে পারছি না, একটা কোণ সমকোণ থাকে, বাকিগুলো সূক্ষ্মকোণ থাকে একটা সমকোণী ত্রিভুজের। তার মানে একটা সমকোণী ত্রিভুজের একটা থাকে সমকোণ, আর বাকি দুটা থাকে হচ্ছে সূক্ষ্মকোণ। বাকি দুটা থাকে হচ্ছে সূক্ষ্মকোণ, বাকি দুটা সূক্ষ্মকোণ থাকে। তাহলে একটা সমকোণ, বাকি দুটো সূক্ষ্মকোণ, ঠিক আছে? তাই যদি হয় একটা সমকোণ আর বাকি দুটো যদি সূক্ষ্মকোণ হয়ে থাকে, তাহলে আমরা এইখান থেকে একটা জিনিস বুঝতেছি যে এই যে সমকোণ আর এই যে এই দুটো যে সূক্ষ্মকোণ, এইখানকার এই সমকোণের যে বিপরীত বাহুটা আছে, সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। সমকোণের যে বিপরীত দিকে যে বাহুটা থাকে সেটাকে বলা হয় অতিভুজ। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, অতিভুজ বলে, এই অতিভুজ। আমরা পিথাগোরাসের উপপাদ্য একটা আছে, পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাস সাহেব বলে গেছেন, এই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের একটা উপপাদ্য আছে, উপপাদ্য অনুসারে অনুসারে আমরা যদি পিথাগোরাসের উপপাদ্যটা বলি, সেটা হচ্ছে সমকোণ সংলগ্ন যে বাহুগুলা আছে, এই বাহুগুলা যদি এ আর বি হয়, এবং যে সমকোণের বিপরীত বাহুটা তো অতিভুজ, অতিভুজটা যদি সি হয়, তাহলে পিথাগোরাস সাহেবের মতে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে সি স্কোয়ার। মানে সমকোণ সংলগ্ন যেগুলো বাহু আছে তার উপরে স্কোয়ারের যোগফল সমান হচ্ছে অতিভুজের উপরে স্কোয়ারের যোগফল। এটাই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাস বলে গেছেন এই জিনিসটা, ঠিক আছে? এই এই জিনিসটা আমরা একটু মাথায় মাথায় রাখি, যে মনে করেন এইটা যদি আমরা 3 মনে করি, এটা যদি আমরা 4 মনে করি, তাহলে দেখেন, আমরা আমরা মনে করলাম যে একটা সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটা বাহু 3 আর একটা বাহু আছে 4। তাহলে অতিভুজের মান কত? তাহলে অতিভুজকে আমরা আমরা বলতেই পারতেছি এটার মান এ ইকুয়াল হচ্ছে 3, বি ইকুয়াল 4, তাহলে সি এর মান কত? এটা এটা বের করতে বলেছে। তাহলে কি আমরা বলতে পারি না যে সি স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার? তার মানে 3 এর উপর স্কোয়ার প্লাস 4 এর উপর স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার মানে কি 3 আর 3 গুণ করলে 9, 4 আর 4 গুণ করলে কত 16, তাহলে 9 আর 16 যোগ করলে 25। তার মানে 3 এর স্কোয়ার যদি 25 হয়,
তার মানে 3 ইকুয়াল মানে সি এর স্কয়ার যদি 25 হয় তাহলে সি ইকুয়াল কত হবে? √25। সমকোণের বিপরীতে যে সূক্ষ্মকোণ আছে সেটাই কি অতিভুজ? না, অতিভুজ মানে বাহুটা। এই যে সমকোণের যে বিপরীত যে বাহুটা আছে সেটাই অতিভুজ। তার মানে এটার মান হচ্ছে 5। ঠিক আছে, ক্লিয়ার? একটু জিনিসটা বুঝি। ধরেন আপনার যদি এটা দেওয়া থাকে, ধরেন সমকোণ সংলগ্ন একটা বাহু দেওয়া আছে 1 আর একটা বাহু দেওয়া আছে 2, তাহলে অতিভুজের মান কি হবে? তাহলে অতিভুজকে আমি যদি সি দ্বারা প্রকাশ করি তাহলে সি স্কোয়ার ইকুয়াল হবে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তার মানে 1 স্কোয়ার মানে 1 গুণন 1 মানে 1, 2 স্কোয়ার মানে 2 ইন্টু 2 মানে 4। তার মানে সি স্কোয়ার মানে 5। তাহলে সি এর মান হবে √5। বুঝছি কি? কোশ্চেনের অ্যান্সার দেওয়া নাই, এক একজন এক এক কমেন্ট করা নিয়ে ব্যস্ত। হাই রে হাই, হাই রে হাই, কি রে ভাই! মানে আমি যে অঙ্ক করাইতেছি নিজে নিজে বক বক করতেছি, মানে আপনারা কি, ঘটনাটা কি? আজব। এখানে 2 আর এটা যদি 2 হয় তাহলে এই অতিভুজের মান কত হবে বলেন, তাড়াতাড়ি লেখেন। সি স্কোয়ার সমান হচ্ছে 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে কত হবে? 2 স্কোয়ার আর 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, 2 স্কোয়ার মানে 4। তার মানে কি 4 আর 4 হচ্ছে 8। তাহলে সি ইকুয়াল হবে √8। √8 কে লেখা যায় 4 ইন্টু 2। তার মানে 4 এর √8 হচ্ছে 2, 2 √2 হবে অ্যান্সার। ঠিক আছে, 2 √2 ও দেওয়া যায়, √8 ও দেওয়া যায়। √8। এটা 5, এটা 4। সি এর মান কত বলেন? অতিভুজের মান কত? অতিভুজের মান কত? সি স্কোয়ার সমান 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। 4 স্কোয়ার মানে 16, 5 স্কোয়ার মানে 25। 16 আর 25 যোগ করলে 41। সি ইকুয়াল কি হয়? √41। বুঝছি? মানে যখনই আমার সমকোণী ত্রিভুজ থাকবে অতিভুজের উপর স্কোয়ার সমান এই বাহুর উপর স্কোয়ার প্লাস এই বাহুর উপর স্কোয়ার। এবার 4 এর উপর স্কোয়ার মানে 4 গুণন 4 মানে 16, 5 এর স্কোয়ার মানে 5 গুণন 5 মানে 25। তাহলে 16 আর 25 যোগ করলে 41। তারপরে সি ইকুয়াল থাকছে √41। ক্লিয়ার? √10 কেন? √40 না তো 41। আহ আশাফুল নাহার জ্যোতি, এটা তো 40 না, √40 না, 41 তো। ক্লিয়ার না? ওকে। আচ্ছা, এখন যদি আমি এরকম করে বলি যে এটার অতিভুজের মান দেওয়া আছে 2, এই বাহুর মান দেওয়া আছে 1, আপনাকে বলা হলো এই সমকোণ সংলগ্ন এই বাহুটার মান হচ্ছে এক্স ধরলাম, এক্স এর মান কত তাহলে বলেন, এটার মান কত আসে? তাহলে কি আসবে? আমরা কি পাইছিলাম একটু আগে, যে এই যে সমকোণ সংলগ্ন যে বাহুটা আছে 1 এর উপরে স্কোয়ার প্লাস এক্স এর উপরে স্কোয়ার সমান হবে 2 এর উপরে স্কোয়ার, তাই না? বিষয়টা এরকম থাকবে, 1 এর উপর স্কোয়ার প্লাস 2 এর উপর স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার প্লাস এক্স এর উপর স্কোয়ার সমান 2 এর উপর স্কোয়ার। তাহলে আমার কি থাকতেছে? 1 এর স্কোয়ার মানে 1, এক্স এর উপর স্কোয়ার মানে এক্স, এক্স স্কোয়ার, আর 2 এর উপর স্কোয়ার মানে 4। তাহলে এক্স স্কোয়ার সমান আসতেছে 4 - 1, তার মানে এক্স স্কোয়ার সমান হচ্ছে 3। তাহলে এক্স কত আসতেছে? এক্স আসতেছে √3। এক্স এর মান √3। বুঝছি? বুঝেছি।
ক্লিয়ার না? আচ্ছা, তো বলেন এটার মান 5, এটার মান 2, এটার মান মনে করেন এ ইকুয়াল হোয়াট, এর মান কত হবে বের করেন তো সবাই। 5 একটা 2, এটার মান কত? এর উপর স্কোয়ার প্লাস 2 এর উপর স্কোয়ার সমান হচ্ছে 5 এর উপর স্কোয়ার। এর উপর স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 4 ইকুয়াল 25। তাহলে এ স্কোয়ার সমান হচ্ছে 25 মাইনাস 4, তার মানে এ স্কোয়ার সমান হচ্ছে আমাদের দাঁড়াচ্ছে 21। তাহলে এ সমান কত? এ সমান হচ্ছে √21, √21, এ সমান √21। বুঝছে? Okay, okay. তাহলে আমরা আরো কিছু জিনিস আমরা একটু শিখে নেই। সেটা হচ্ছে যে এখানে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মনে করেন এটার মান যদি 3 হয়, এটার মান যদি 4 হয়, এটার মান হবে 5। মানে এই এই বিষয়টা হচ্ছে 3 4 5, মানে আমরা অতিভুজের দুইটা বাহু, একটা 3 হলে আর একটা 4 হলে ওই সমকোণ সংলগ্ন বাহু অতিভুজের মান হবে 5। এরকম একটার মান যদি 6 হয়, একটার মান 8 হলে অতিভুজের মান আসবে 10। এই মানগুলো আপনি মনে রাখতে পারেন। হ্যাঁ, তারপরে এটার যদি এটার মান যদি 9 হয়, আহ এটার মান যদি 12 হয়, 9 12 হইলে এই অতিভুজের মান হবে 15। এই মানগুলো আপনি মনে রাখতে পারেন। অথবা আরেকটা আরেকটা আছে, একটা মান যদি 5 হয়, একটা যদি 12 হয়, তাহলে এটা হবে 13। হুম, এই মানগুলা বারবার করে পরীক্ষায় আসে, এই মানগুলা বারবার করে পরীক্ষায় আসে। আরেকটা আছে, আরেকটা আসে, উম, আরেকটা হচ্ছে আহ এটা হচ্ছে আপনার 8-এর উপরে স্কোয়ার, 15-র উপরে স্কোয়ার, মানে 8 15 এবং 17। এগুলো মনে রাখেন। এটা, হ্যাঁ, অতিভুজ তো সবসময় বড়। ঠিক আছে, এই কয়েকটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, এই কয়েকটা মুখস্থ করলে আপনাদের অঙ্ক সহজ হবে। আর মুখস্থ না করলে বিষয়টা কি দাঁড়াবে দেখেন, মুখস্থ না করলে অঙ্ক করে বের করতে হবে। মনে করেন এটা 3 এটা 4, তাহলে এটার মান কত? তাহলে আমি বলবো যে 3 স্কোয়ার মানে সি স্কোয়ার ইকুয়াল হবে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তার মানে আপনার 9 প্লাস 16, তাহলে 25 আসলো। √25 মানে হচ্ছে 5। হ্যাঁ, এই যে 3 4 হলে 5 হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল। আবার যদি আবার যদি আমরা পরেরটা নিয়ে চিন্তা করি যে না 3 4 না, তারপরেরটা, আরো একটা আছে, 10 24 26 এরকম আছে। তারপরে হ্যাঁ 15, 20 এবং 25 এগুলো আছে। এগুলো রেয়ার কেস, এগুলো এগুলো তো মনে রাখতে হয় না। তবে এই যে এই কয়েকটা যে দিয়েছি 1 2 3 4,
5, এই কয়েকটা আপনারা সবসময় মনে রাখবেন। এগুলো অনেকগুলো আছে, এগুলো দরকার নেই, আমাদের পরের গুলা দরকার নেই, আপনারা জাস্ট উপরের গুলো মনে রাখেন, সমস্যা নাই, এগুলো নিয়ে কাজে দিবে। 7, 24, 25 আছে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো আসেন, এই কয়েকটা আপনারা মনে রাখেন, বেশি মনে রাখার দরকার নেই, কারণ ভুলে যাবেন, বেশি মনে রাখতে গেলে ভুলে যাবেন। এই কয়েকটা মনে রাখলে সুবিধা হবে, ঠিক আছে? এই কয়েকটা মনে রাখলে সুবিধা হবে। 8, 15, 17 তো দিয়েছি, হ্যাঁ। ওকে, এই কথাটার অর্থ হচ্ছে যে মনে করেন 6 এর উপর স্কোয়ার প্লাস 8 এর উপর স্কোয়ার, এই দুটো যদি যোগ করি, 6 এর উপর স্কোয়ার মানে 36, 8 এর উপর স্কোয়ার মানে 64, তাহলে আস্তে আস্তে এই দুটো যোগ করলে 100। তাহলে সি স্কোয়ার সমান যদি 100 হয়, তাহলে সি সমান আসবে 10, এই তো 6, 8 হইলে আরেকটা হবে 10। এরকম করে সি স্কোয়ার সমান যদি একটা একটা যদি 9 হয়, একটা যদি 12 হয়, তাহলে 9 এর স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, 9 এর স্কোয়ার মানে 81, 12 এর স্কোয়ার মানে 144। এই দুইটা যোগ করলে আমাদের আস্তে আস্তে আহ আপনার 225, তার মানে সি এর মান আসতেছে √225, 225 মানে হচ্ছে 15। এইভাবে করে এই জিনিসগুলো আসে, প্রতিটার মান আলাদা আলাদা করে বের করা যায়। ঠিক আছে, তারপরে এটার কথা যদি বলি, তাহলে সি স্কোয়ার সমান হচ্ছে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, 5 এর স্কোয়ার মানে 25, 12 এর স্কোয়ার মানে 144। তাহলে 25, 144 যোগ করলে হচ্ছে 169, তার মানে √169 মানে হচ্ছে 13। এই তো 169 এর স্কোয়ার করলে 13 আসে, তাহলে 5, 12 হলে 13 হবে। ঠিক আছে, এগুলো মনে রাখতে পারেন, এগুলো মনে রাখলে আপনাদের সুবিধা হবে, অঙ্ক করতে সুবিধা হবে, মুখস্থ করে ফেলতে পারেন এগুলো। মানে একটা সমকোণী ত্রিভুজের এই বাহু দেওয়া থাকলে এই বাহু বের করা যাবে, আবার এই দুই বাহু দেওয়া থাকলে এই বাহু বের করা যাবে, অতিভুজ আর এই বাহু দেওয়া থাকলে এটা বের করা যাবে, এইটা, এই জিনিসটা আপনার মনে রাখেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ক্লিয়ার। এখন আমরা তাহলে সমকোণী ত্রিভুজের বিষয় নিয়ে আমরা এটা 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 পাইলাম। এখন আমি যদি আপনাকে বলি যে একটা সমকোণী ত্রিভুজের আহ আচ্ছা, ঠিক আছে, ওকে। আসেন আমরা আরেকটু ইয়েগুলা দেখি, এখানকার কোশ্চেন গুলা। আচ্ছা, ওকে, দেখেন, যেমন এই যে এখানে একটা দিয়েছে যে 12, 13, 12 এবং 5 বাহু বিশিষ্ট ত্রিভুজটি কি কি ধরনের ত্রিভুজ? তাহলে 5, 12 আর 13, আপনার আপনার অপশনের মধ্যে ছিল যে 5, 12 আর 13 ছিল। 13-র উপর স্কোয়ার ছিল 169, 12-র উপর স্কোয়ার 144, আর 5-এর উপর স্কোয়ার 25, এই দুটো যোগ করে যেহেতু এটা সমান হয়েছে, মানে 5, 12 আর 13 এটা হলে সমকোণী ত্রিভুজ। 5, 12, 13 মানে ওইখানে যেগুলো দিয়েছি ওগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজের তিনটা বাহু, তার মানে এটা হবে সমকোণী ত্রিভুজ, এরকম আর কি। আহ এই যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুইটি বাহু কি, একটু আগে বললাম সূক্ষ্মকোণ। একটা সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুইটি বাহু কি হবে? অন্য দুটি বাহু হচ্ছে সূক্ষ্মকোণ। ওকে, আচ্ছা, এখানে বলেছে একটি সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কি হলে এটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? আমরা জানি যে 5, 6, 7 এরকম কোনো অনুপাত নাই, 5, 6, 7 হলে কিন্তু হবে না। 4, 5, 6 এটাও নাই, কিন্তু 3, 4, 5 আছে। একটা 3 বাহু, একটা 4, একটা হচ্ছে 5 হইলে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। একটু আগে যে মুখস্থ করতে বললাম তার মধ্যে প্রথমটাই ছিল 3, 4, 5, যে মানগুলো মুখস্থ করতে বলছি সেটার প্রথমটাই ছিল একটা 3 হইলে আর একটা 4 হবে আর একটা 5 হবে, এটা বলেছিলাম, তাই না? কারণ 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16, 9 আর 16 যোগ করলে 5-এর স্কোয়ার 25 হয়। আচ্ছা, ক্ষেত্রফলটা আসছে, ক্ষেত্রফলটা একটু পরে করি, ক্ষেত্রফল বাদে। হুম, আচ্ছা, ওকে, দ্বিতীয় বাহু ব্যাখ্যা বৃহত্তর না?
তোমরা জানি 3 4 হলে 5 হবে। এই যে দেখেন 37তম পিঁড়িতে আসছে, একটা 8 হইলে, একটা 15 হইলে, আর একটা 17 সমকোণী ত্রিভুজ না? 8 15 17 একটু আগে দেখাইলাম না? 8 এর স্কোয়ার হচ্ছে 64, 15 এর স্কোয়ার হচ্ছে 225, আর 17 এর স্কোয়ার হচ্ছে 289। তাহলে এই দুইটার স্কোয়ারের যোগফল করলে এইটা চলে আসে, সেজন্য এটা একটা সমকোণী ত্রিভুজ। একটু আগে দেখাইছিলাম। আপনাদের যেগুলো রেশিও মুখস্থ করতে বলছি, ওই রেশিও গুলো হলে সমকোণী ত্রিভুজ হবে, এটা মুখস্থ রাখবেন। ঠিক আছে? যেগুলো যেগুলো রেশিও মুখস্থ করতে বলছি সেগুলো আপনাদের জন্য, যেগুলো যেগুলো কাজে লাগবে আমি সেগুলো সেগুলো দিচ্ছি। মানে সবগুলো তো কাজে লাগবে না, যেগুলো যেগুলো কাজে লাগবে সেগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, এখন আসেন ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে। এখানে ত্রিভুজ সম্পর্কিত আর একটা জিনিস আপনাকে জানতে হবে, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। আসেন ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে একটু শিখে নিই। ত্রিভুজের ক্ষেত্রফল, আচ্ছা, একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমি যদি আপনাকে বলি, একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজটার এই ত্রিভুজটার মান দেয়া আছে, ধরেন এইখান থেকে এটার যে লম্ব, এই লম্বের মানটা দেওয়া আছে মনে করেন 4 সেন্টিমিটার, এবং এইটার মান, বিসি এর মান দেওয়া আছে মনে করেন, এটা কিন্তু লম্ব, এই বিসি এর মান দেওয়া আছে মনে করেন 7 সেন্টিমিটার। তো আপনাকে বলা হইলো যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত। আপনি বলবেন ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে, একটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। একটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন হচ্ছে উচ্চতা। তার মানে আমাদের আমাদের ক্ষেত্রফলটা কি হবে? হাফ, এই ত্রিভুজ দিয়ে ক্ষেত্রফল বোঝাচ্ছি। ভূমি, ভূমি মানে হচ্ছে এখানে বিসি, আর উচ্চতা মানে মনে করেন যে এটা এডি, এডি হচ্ছে উচ্চতা। তাহলে হাফ ইন্টু বিসি এর মান হচ্ছে 7, এডি এর মান হচ্ছে 4। তাহলে এটা কাটাকাটি করলে আসতেছে 2, 7 গুণে 14 বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার, বা ইংলিশে লিখলে সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে? তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এটা আমরা মনে রাখবো, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখানে একটা জিনিস আমরা, আরেকটা আরেকটা জিনিস মনে রাখবো, যদি লম্বটা এই বরাবর থাকে, লম্বটা মনে করেন এই বরাবর আছে, মনে করেন এ বি আর সি, আপনার মান দেয়া আছে, ধরেন এখানে বি এর মান দেওয়া আছে, তাহলে বিই ইকুয়াল দেওয়া আছে মনে করেন 4 সেন্টিমিটার। হ্যাঁ, আর বিসি সমান দেওয়া আছে 6 সেন্টিমিটার, এবি সমান দেওয়া আছে 5 সেন্টিমিটার, এবং এসি সমান দেওয়া আছে 7 সেন্টিমিটার। তাহলে আমি কি ধরে অঙ্কটা করবো? অ্যান্সার হচ্ছে হাফ, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। মনে রাখবেন, এই যে একটা যে কোনো বিন্দু থেকে, ত্রিভুজের যে কোনো বিন্দু থেকে, যেমন এই বিন্দু থেকে এই বাহুর উপর লম্ব আঁকলে সেটা হচ্ছে উচ্চতা, এরকম বি বিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব আঁকছি, তাহলে কিন্তু বিটা কিন্তু উচ্চতা, এখানে এখানে কিন্তু বিটা উচ্চতা। তার মানে আমরা বলতে পারি যে হাফ ইন্টু এসি, হাফ ইন্টু এসি ইন্টু হচ্ছে বিই। কেন? কারণ বিটা যদি উচ্চতা হয়, যার উপরে আমরা লম্বটা আঁকছি সেটাই হচ্ছে ভূমি, তার মানে এসিটা হচ্ছে ভূমি। মানে আমাদের আমাদের ভূমি কোনটা উচ্চতা কোনটা, এটা কিন্তু এরকম না যে নিচেরটাই সবসময় ভূমি হতে হবে। আমাদের মাথায় রাখতে হবে যার উপরে আমি লম্ব আঁকবো, যার উপরে আমরা লম্ব আঁকবো সেটাই হচ্ছে ভূমি। এবং এই লম্বটা যে আঁকতেছি দেখেন, হাফ ইন্টু ভূমি, ভূমি মানে হচ্ছে এসি এর উপরে আমি লম্বটা আঁকছি, তো এসি হচ্ছে ভূমি, আর বিটা হচ্ছে উচ্চতা, এটা আমাদের মাথায় রাখতে হবে। এখানে যেমন এইটা লম্ব আঁকছি, এডিটা হচ্ছে উচ্চতা, বিসিটা হচ্ছে ভূমি, সেরকম এইখানে যখন লম্ব আঁকবো এসিটা হচ্ছে ভূমি, এই বিটা হচ্ছে উচ্চতা। আবার এইখান থেকে এটার উপর লম্ব আঁকলে এইটা এবিটা হয়তো ভূমি, এটা হয়তো উচ্চতা, মাথায় রাখতে হবে এরকম। তাহলে আমাদের কি এসি নিতে হবে, হাফ ইন্টু এসি। তাহলে এসি এর মান হচ্ছে 7, আর উচ্চতা বি, বি এর মান তো 4 দেওয়া আছে, তাহলে কাটাকাটি করলে 7 গুণে 14, 14 বর্গ সেমি। কথা কি বুঝছি কি বুঝি নাই? মানে কথা হচ্ছে যে আমরা এইটা, এই মানটা কিন্তু ভূমি না এখানে, এইটা এইটা যদি উচ্চতা হয়, যার উপর লম্ব আঁকছি সেইটা কিন্তু ভূমি, এটা আমাদের মাথায় রাখতে হবে। ক্লিয়ার? বুঝেছি? মানে আমরা যদি আমরা যদি মানে ভূমি, ভূমি কোনটা এটা যদি আমরা বলি, সেটা হচ্ছে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব আঁকলে ওই বিপরীত বাহুটাকে ভূমি বলে।
তাহলে এইটা হচ্ছে ভূমি যখন, এইটা হচ্ছে উচ্চতা। আবার এইখান থেকে যদি এটার উপর লম্ব আঁকি তাহলে এইটা হবে ভূমি, এটা হবে উচ্চতা। আবার এইখান থেকে যদি এটার উপর লম্ব আঁকি তাহলে এইটা হবে উচ্চতা, এটা হবে ভূমি। ঠিক আছে? সবাই সবাই কি বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এই না হলে, এই না হয়ে এসি হলো কেন? পুরা এইটার উপরে লম্ব আঁকছি, যে এসি বাহুর উপর লম্ব আঁকছি, সেজন্য বিটা যেহেতু লম্ব, বি লম্বের মান দেওয়া আছে। আবার যদি এই লম্বটা দেওয়া থাকতো তাহলে কিন্তু বিসি কে আমাকে ভূমি দিতে হইতো, বিসি হইতো ভূমি, সেই মানটা লাগতো। ঠিক আছে? ওকে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের বিষয়টা এসে গেল। হাফটা হচ্ছে সূত্রের হাফ, সূত্র। হুম, আচ্ছা। তো এখন আমি যদি জিজ্ঞেস করি আপনাকে এই ত্রিভুজের ক্ষেত্রফলের আর কি কি সূত্র আছে, তাহলে আমি আপনাদেরকে বলবো যে আর তিনটা সূত্র। হ্যাঁ, আর তিনটে সূত্র আমরা মনে রাখবো। একটা ত্রিভুজ যদি বাহু ভেদে, আমাদের যে ত্রিভুজগুলো আছে, একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু, আরেকটা হচ্ছে বিষমবাহু। এই কয়েকটা ত্রিভুজ আছে, এই কয়েক প্রকারের ত্রিভুজ আছে, একটা সমবাহু, একটা সমদ্বিবাহু, আর একটা হচ্ছে বিষমবাহু। যদি সমবাহু ত্রিভুজ হয় যার তিনটা বাহুই সমান, যদি তিনটা বাহুই সমান হয়, মানে এই বাহু সমান এই বাহু সমান এই বাহু, সমবাহু ত্রিভুজ মানে তিনটা বাহুই সমান, তাহলে তিনটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তিনটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, যেহেতু সমান, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a²। খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র। মনে করেন একটা বাহুর মান দেওয়া থাকবে, ধরেন এর মান দেওয়া আছে, এই বাহুর মান দেওয়া আছে, ধরেন বাহুর মান দেওয়া আছে 3 সেন্টিমিটার, তাহলে এর ভ্যালু জাস্ট আমরা 3 বসাই দিব। তাহলে √3/4 ইন্টু 3 এর উপর স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার মানে 9, জাস্ট যা আসে। হ্যাঁ, 3 এর উপর স্কোয়ার মানে 9, √3/4 ইন্টু হচ্ছে 9, তার মানে 9√3/4, এরকম একটা অ্যান্সার। ঠিক আছে? দিস ইজ পিরিয়ডিক রাস্টার রেকর্ডেড, দেখবো। ওকে, তাহলে এটা কি ক্লিয়ার আমরা? তাহলে সমবাহু ত্রিভুজ হচ্ছে √3/4 a²। একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার দুইটা বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজের হচ্ছে যে কোনো দুইটা বাহু সমান, যে কোনো দুইটা বাহু সমান হলে সেটাকে আমরা বলি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে? সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের বিষয়টা হচ্ছে এরকম যে এই দুই বাহু সমান, এইটা বাহু অসমান, তাহলে দুইটা বাহু সমান, এখানে তিনটা বাহুই সমান ছিল, তাহলে যেটা সমান বাহু এগুলাকে যদি এ বলি, আর যেটা অসমান বাহু সেটাকে যদি আমরা বি বলি, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4, যাক আয়শা সিদ্দিকা আলহামদুলিল্লাহ, b/4 √4 মাইনাস হচ্ছে b²। এটা এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। যেমন আপনার দেওয়া থাকতে পারে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে মনে করেন, এবং ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে। সেক্ষেত্রে সেক্ষেত্রে এর মান মনে করেন, এর মান দেওয়া আছে মনে করেন 4, আর বি এর মান মনে করেন দেওয়া আছে 5, তাহলে কি হবে? তাহলে বি এর মান যদি 5 হয় তাহলে 5/4 √4 ইন্টু a², এ মানে তো 4, তার মানে 4 ইন্টু 4 এর উপর স্কোয়ার মাইনাস 5 এর উপর স্কোয়ার, জাস্ট এটা করে দিলেই আপনার অ্যান্সার চলে আসবে। বুঝেছি? মানে কত আসবে? 5/4 √4 উপর স্কোয়ার মানে 16, 4 16 হচ্ছে 64, 64 থেকে 25 বিয়োগ করলে 5/4 64 থেকে 25 বিয়োগ করলে, 64 থেকে 14 বিয়োগ করলে হচ্ছে 50 এবং 39, এরকম কিছু একটা অ্যান্সার আসবে। ওকে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ এর বিষয়টা হচ্ছে এরকম। এরপরে বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মানে কোনো বাহুই যখন সমান না, এরকম একটা ত্রিভুজের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলটা হচ্ছে যদি তিনটা বাহুর একটা বাহু এ হয়, একটা বাহু বি হয়, একটা বাহু যদি সি হয়,
হ্যাঁ, একটা বাহু এ, একটা বাহু বি, আর একটা বাহু যদি সি হয়, তাহলে সেক্ষেত্রে এই বাহুটার অর্ধ পরিসীমা বের করতে হয়। আচ্ছা, পরিসীমা কাকে বলে সেটা আগে বুঝি। পরিসীমা বলে হচ্ছে তিনটা বাহুর যোগফলকে পরিসীমা বলে। যে কোনো তিনটা বাহু, মানে তিনটা বাহু যে আছে ত্রিভুজে, তিনটা বাহুর যোগফলকে পরিসীমা বলে। তো অর্ধ পরিসীমা মানে হচ্ছে পরিসীমার অর্ধেক, মানে এ প্লাস বি প্লাস সি বাই টু, এটা হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে সেখান থেকে এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এটা এটা হচ্ছে ফর্মুলা, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এই যে ফর্মুলা গুলা যে আছে, এই ফর্মুলা গুলা বারবার করে মুখস্থ করতে হবে। বারবার করে মুখস্থ করা আপনাদের বাঞ্ছনীয়, কারণ ডিরেক্টলি সূত্র কিন্তু পরীক্ষায় আসবে, আমি বলে দিচ্ছি, ডিরেক্টলি সূত্র পরীক্ষায় আসবে। একটা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, মুখস্থ করলেন। হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, এটা মুখস্থ করলেন। এই ত্রিভুজের ক্ষেত্রফল যখন সমবাহু হইল √3/4 a²। এই ত্রিভুজের ক্ষেত্রফল যখন আহ যখন আপনার ওই সমদ্বিবাহু হইলে আমাদের b/4, সমদ্বিবাহুতে যেহেতু দুইটা বাহু আছে, তাহলে b/4 রুট ওভার অফ 4a² মাইনাস b²। যদি এটা বিষমবাহু হয় রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এটা হচ্ছে ফর্মুলা। এই সূত্রগুলো ডিরেক্টলি পরীক্ষায় আসে, আপনার অ্যাপ্লিকেশন জানা পরে ডিরেক্টলি সূত্রগুলো পরীক্ষায় আসে, এটা মনে রাখতে হবে। যেমন একটা ত্রিভুজ দেওয়া আছে, ধরেন একটা বাহুর দৈর্ঘ্য 2, একটা বাহুর দৈর্ঘ্য 3, আর একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে আপনাকে আপনাকে বুঝতে হবে এটা একটা বিষমবাহু ত্রিভুজ, মানে তিনটা বাহু তিন রকমের বিষমবাহু। তাহলে প্রথমে অর্ধ পরিসীমা বের করতে হবে, তিনটা বাহু যোগ করে দুই দিয়ে ভাগ। এই তিনটা যদি যোগ করি তাহলে পাবো পরিসীমা। 3 আর 2 5, 5 আর 4 হচ্ছে 9, 9/2 মানে 4.5, এইরকম। ঠিক আছে, 4.5। আচ্ছা, আহ 3 3 4 দিই, হ্যাঁ 3 3 4 দিই, একটু ভালো মান আসো। আচ্ছা, 3 3 হচ্ছে 6, 6 থেকে 6 আর 4 যোগ করলে 10, ভাগ 2 করলে 5 আসে। তাহলে এইটার যদি ক্ষেত্রফল বের করি, তাহলে 5 ইন্টু 5 - 3 ইন্টু 5 - 3 ইন্টু 5 - 4, তাহলে রুট ওভার কত আসে? 5 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু হচ্ছে 1। তার মানে রুট ওভার অফ 5 দুগুণে 10, 10 দুগুণে হচ্ছে 20। তার মানে আমরা যদি বলি যে 5 × 4, তার মানে 2√5 হবে অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, পরিসীমা বের করা মানে, পরিসীমা মানে তিনটা বাহুর যোগফল। এই যে ভাইয়া, পরিসীমা যদি সমদ্বিবাহুও হয়, এটা যদি এ হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে a+a+b মানে 2a+b হচ্ছে পরিসীমা। ঠিক আছে। যদি যদি সমবাহু হয়, তাহলে এটাও এ, এটাও এ, এটাও এ, তাহলে a+a+a মানে পরিসীমা হবে 3a। বুঝছি, পরিসীমা মানে তিনটা বাহুর যোগফল, পরিসীমা মানে তিনটা বাহুর যোগফল, পরিসীমা পরিসীমা মানে তিনটা বাহুর যোগফল। যদি যদি বিষমবাহু হয়, তাহলে পরিসীমা হবে a+b+c, তিনটা বাহু তিনটা তিনটা আলাদা আলাদা। আচ্ছা, এখন আরেকটা জিনিস, মজার জিনিস আপনাদেরকে বলি। মজার জিনিসটা হচ্ছে, আপনি যদি লাস্টের সূত্রটা মনে রাখেন, হ্যাঁ, কারো যদি ক্যালকুলেশন ফাস্ট হয়, তাহলে সে লাস্টের সূত্রটা দিয়ে উপরের দুটো সূত্র, মানে লাস্টের সূত্রটা দিয়ে সব কাজ করে ফেলতে পারে। যেমন দেখেন, যেমন মনে করেন এইটা এটা হচ্ছে লাস্টের সূত্রটা, তাই না, √s ইন্টু এইটা। তো এটা দিয়ে বাকি সবগুলোরই অ্যান্সার বের করা যায়। যেমন আপনার আপনার যদি তিনটা বাহুর 3 3 3 সমবাহু ত্রিভুজ, তাহলে কি এই সূত্র অ্যাপ্লাই করা যাবে না? অবশ্যই যাবে। 4 4 4 সমবাহু ত্রিভুজ করা যাবে, সমদ্বিবাহুতেও এই সূত্র অ্যাপ্লাই করা যাবে। যেমন দেখেন 4 4 4 আছে সমদ্বিবাহু, আমি সমবাহু, তাহলে এইটা আমি অ্যাপ্লাই করলে অ্যান্সার আসতো √3/4 a² মানে 4 এর উপর স্কয়ার, তার মানে এরকম আসতো
√3/4 ইন্টু 16, 4 4 16, তার মানে 4√3 আসতো অ্যান্সার। তাহলে কত তাড়াতাড়ি 4√3 আসলো। কিন্তু আপনার মনে করেন এই যে সমবাহু ত্রিভুজের সূত্রে মনে নাই, তাহলে কিন্তু আপনি এইটাই অ্যাপ্লাই করতে পারেন। এস মানে কি, চারটাই যোগ করব, 3 4 12, 12কে 2 দিয়ে ভাগ করলে আসে 6, 6 হচ্ছে এস এর মান। এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস এ মানে S-4, 6 - 4 ইন্টু হচ্ছে 6 - 4, তাহলে কত আসে √ওভার 6 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তার মানে 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48। তাহলে 48কে আমরা যদি করি তাহলে কি করতে পারি যে 4 গুণন 16, 3 16 48, তার মানে 16 গুণন 3 মানে 4√3। এই যে দেখেন এখানেও 4√3 আসছে, এখানেও 4√3 আসছে। আমরা কিন্তু দুই নিয়মেই বের করতে পারতেছি। তার মানে আপনাদের যদি এই লাইনটা মনে থাকে, আপনি এগুলো সূত্র অ্যাপ্লাই না করেও আপনারা কিন্তু অ্যান্সার বের করে ফেলতে পারবেন। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেও বের করতে পারবেন, সমদ্বিবাহু বের করতে পারবেন, আর বিষমবাহু বের করতে পারবেন। সবগুলোর ক্ষেত্রেই এই লাস্টের সূত্রটা দিয়ে আপনি সবগুলোরই ত্রিভুজের ক্ষেত্রে বের করতে পারবেন। কিন্তু এটা দিয়ে তাড়াতাড়ি হবে, এটা দিয়ে দেরি হবে, এই যা, আর কিছু না। ঠিক আছে, ওকে, ঠিক আছে। প্র্যাকটিস করতে হবে না, প্র্যাকটিস কিন্তু অনেক করতে হবে, এগুলো এগুলো কিন্তু প্র্যাকটিস করা লাগবে। হ্যাঁ, প্র্যাকটিস করা লাগবে এই জিনিসগুলো। আচ্ছা, ত্রিভুজ এরকমের আমাদের আমাদের যেই জিনিসটা ত্রিভুজের সাথে, হ্যাঁ ত্রিভুজের সাথে চতুর্ভুজ এবং ইয়ে নিয়ে আমরা আরো একটা আমি ক্লাস নিব। সেই ক্লাসটা আমি বলে দিব, যে কবে হবে এটা আমি বলে দিব। না, ক্লাসটা শেষ না, ক্লাসটা শেষ না। নুরুজ্জামান আবির বলছে, আজকে অডিটর পরীক্ষা 18টি প্রশ্নের উত্তর করতে পেরেছি আলহামদুলিল্লাহ। 20টার মধ্যে 13টা থেকে, আগে হলে 13টা থেকে 14টার বেশি পারতাম না। ওকে, থ্যাংক ইউ, সমস্যা নাই, ওয়েলকাম। আচ্ছা, আপনারা আমি বলে দিব যে এরপরের ক্লাসটা কবে হবে আমি বলে দিব। শেষ করে দিচ্ছি না, সমস্যা নাই, ক্লাস আজকেই শেষ না, আরো ক্লাস হবে ইনশাল্লাহ। আপনাদের যেহেতু প্রাইমারি এক্সাম যেহেতু দেরি আছে, সমস্যা নাই, আস্তে আস্তে আরো ক্লাস নেবো, আমি বলে দিবনি কবে ক্লাস হবে। নেক্সট ক্লাসটা আমি গ্রুপে জানাই দিব। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।